ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য একটি সম্পূর্ণ ফ্রি স্বপ্ন পূরণ ব্যাচ চালু হয়েছে, যেখানে আমরা অলরেডি ম্যাথমেটিক্স ইংলিশ শুরু করে দিয়েছি। আজকে আমরা শুরু করব জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজের সেট নাম্বার 1। যারা যারা এখনো আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই করে রেখো, এবং এর পিডিএফ কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে। যারা এই পিডিএফ ডাউনলোড করতে চাও তারা অবশ্যই ডাউনলোড করতে পারো। দেখো তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন, ঋগ্বেদে বর্ণিত 10 রাজা যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন নদীর তীরে? গঙ্গা নদী, যমুনা নদী, রবি নদী আর সরস্বতী নদী। তাহলে কোনটি সঠিক উত্তর বলো? তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, রবি নদীর তীরে। কি বলো? রবি নদীর তীরে। এবার দেখো, এই যে রবি নদী, এই রবি নদী একটি বর্তমান নাম। এটা কিন্তু ঋগ বৈদিক যুগে অন্য একটা নাম ছিল। সেই নামটা কি বলতো? পুরুষনি নাম ছিল তোমার, পুরুষনি নদী। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, এই যে 10 রাজার যুদ্ধ, এই 10 রাজার যুদ্ধ কিন্তু বিশেষ করে দুই গোষ্ঠীর মধ্যে হয়, যেখানে একটা গোষ্ঠী ছিল ভরত গোষ্ঠী, একটা গোষ্ঠী ছিল ভরত ট্রাইবাল গোষ্ঠী, ভরত গোষ্ঠী। এবং এই ভরত গোষ্ঠীর যিনি রাজা ছিলেন তিনি হলেন সুদাস, তিনি সুদাস। এবং অপরদিকে তোমার ভিন্ন ভিন্ন গোষ্ঠীর 10 জন ট্রাইবাল রাজা ছিলেন। তাহলে অপরদিকে কি বলো? অপরদিকে 10 জন, অপরদিকে 10 জন ট্রাইবাল রাজা, ট্রাইবাল রাজা ছিলেন। মনে থাকবে? তাহলে 10 রাজার যুদ্ধ কি বলো? রবি নদীর তীরে হয় বা পুরুষনি নদীর তীরে হয়। এবং এই যুদ্ধ হয় ভরত গোষ্ঠীর রাজা সুদাস এবং অপরদিকে 10 জন ট্রাইবাল চিফ, এদের মধ্যে যুদ্ধ হয়। এবং মনে রাখবে, এইখানে বিজয় লাভ করে সুদাস। বিজয় লাভ করে কে বলতো? সুদাস। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি আমরা নাম্বার 2, নিম্নলিখিত কোন বিল রাজ্যসভায় প্রথম উপস্থাপনা করা যায় না? তাহলে কি বলেছে বলতো? বলেছে যে নিচের কোন বিল, সেই বিলটি আমরা প্রথমে রাজ্যসভায় উপস্থাপনা করতে পারি না। কি কি অপশন দেখো? অর্থ বিল, সাধারণ বিল, সাংবিধানিক সংশোধনী বিল আর তোমার ব্যক্তিগত বিল। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ, অর্থ বিল। অপশন এ কিন্তু অর্থ বিল। একে কিন্তু ইংলিশে বলা হয় মানি বিল, ইংলিশে বলা হয় মানি বিল। মনে থাকবে? আচ্ছা, এবার দেখো, এই যে মানি বিল বা অর্থ বিল, এই সম্পর্কে তোমাদের অনেক প্রশ্ন আসে। তাহলে আমরা দেখি কি ধরনের প্রশ্ন হয়। দেখো, প্রথমে মনে রাখবে যে এই মানি বিল বা অর্থ বিল সংবিধানের 110 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। তাহলে কি বলো? সংবিধানের আর্টিকেল বা ধারা 110 নম্বরে এই অর্থ সম্পর্কিত বিল বা মানি বিলকে উল্লেখ করা হয়। 1 নম্বর পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্ট দেখো, এই যে 110 নম্বর ধারা, এই ধারা অনুযায়ী মনে রাখবে শুধুমাত্র একজন মিনিস্টারই পারেন এই মানি বিলকে উপস্থাপনা করতে। কি বললাম বলো? শুধুমাত্র 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 একজন মিনিস্টার, শুধুমাত্র দেখো মিনিস্টারই পারেন কিন্তু এই মানি বিল কি বলো? উপস্থাপনা করতে। আচ্ছা, তাহলে এই মিনিস্টার তাহলে কোথায় বলো? কোন সভায় প্রথম তোমার এই মানি বিলকে উপস্থাপনা করবে? তাহলে মনে রাখবে লোকসভায়। মনে রাখবে লোকসভায়, লোকসভাতে। তাহলে পরীক্ষায় প্রশ্ন পেয়ে গেলে দেখো উত্তর তোমার সঠিক, যে প্রথমে কিন্তু রাজ্যসভা নয়, প্রথমে দেখো লোকসভাতে। এখানে কিন্তু কিন্তু আছে একটা। কি কিন্তু? দেখো, মিনিস্টার যখন কোনো অর্থ সম্পর্কিত বিল লোকসভায় উপস্থাপনা করেন, তার পূর্বে কি হয় বলতো? প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির পরামর্শ দরকার হয়। তাহলে আমরা কি বলবো? যে লোকসভায় মিনিস্টার যখন এই বিলটি উপস্থাপনা করেন তখন কি হয় তোমার? তার আগে কি হয় বলো? রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের পরামর্শ,
প্রেসিডেন্টের পরামর্শ। ঠিক আছে প্রত্যেকের? আচ্ছা, এবার যখন এই বিলটি প্রেসিডেন্টের পরামর্শ নিয়ে লোকসভায় কি বলো উপস্থাপন করা হয়, সেই সময় লোকসভায় ভোটিং হয়। ভোটিং হয়ে কি হয় বলতো? সিম্পল মেজরিটি দ্বারা, সিম্পল মেজরিটি, সিম্পল মেজরিটি। তাহলে লোকসভায় সিম্পল মেজরিটি ভোটিং দ্বারা সেই বিলটিকে পাশ করানো হয়। পাশ করানোর পর এই বিলটি পৌঁছে যায় কোথায়? মনে রাখবে রাজ্যসভায়। কোথায় বলতো? রাজ্যসভাতে। তাহলে লোকসভায় সিম্পল মেজরিটি দ্বারা পাশ করার পর এই বিলটি পৌঁছায় কোথায়? রাজ্যসভায়। এবার দেখো এই বিলটি যখন রাজ্যসভায় পৌঁছায়, রাজ্যসভা যদি চায় এটিকে পরিবর্তন করে অথবা কোনো পরিবর্তন করে না। এবার দেখো ব্যাপারটা, যদি রাজ্যসভা পরিবর্তন করে তাহলে এই বিলটি যখন আবার লোকসভায় আসবে, লোকসভা যদি ভাবে যে না রাজ্যসভার এই কথাটি সত্য বা এই কথাটি তাদের ভালো লাগছে, তাহলে কিন্তু লোকসভা সেই ক্ষেত্রে বিলের একটু পরিবর্তন করতে পারে। আর যদি লোকসভা ভাবে যে আমি যা ডিসাইড করেছি, অর্থাৎ আমি যা করেছি সেটাই সঠিক, রাজ্যসভার কোনো ধরনের হস্তক্ষেপ আমরা চাই না, সেক্ষেত্রে কিন্তু মনে রাখবে কোনো ধরনের বিলে কোনো পরিবর্তন হবে না। আমার কথা বোঝালো প্রত্যেকের? তাহলে কথাটা কি দেখো, রাজ্যসভার কোনো এখানে ভ্যালু নেই, এখানে সম্পূর্ণ ভ্যালু কার? লোকসভা। লোকসভা যা বলবে তাই হবে, মনে থাকবে? তাহলে আমরা কি বলবো? তাহলে এই রাজ্যসভা থেকে যদি লোকসভায় আসে, লোকসভা চাইলে এটিকে কি করতে পারে বলো? এটিকে পরিবর্তন করতেও পারে, নাও পারে, তার উপর ডিপেন্ড করবে। এখানে দেখো আরেকটি প্রশ্ন হয় যে কোন একটা অর্থ বিল যখন লোকসভায় পৌঁছায়, লোকসভা কতদিন এই বিলটিকে হোল্ড করতে পারে বা নিজের কাছে রাখতে পারে? তাহলে মনে রাখবে যে রাজ্যসভা ম্যাক্সিমাম 14 দিন, ম্যাক্সিমাম 14 দিন ধরে এই অর্থ বিলকে নিজের কাছে হোল্ড করতে পারে। এই 14 দিন পর তাকে অবশ্যই কিন্তু লোকসভাকে আবার ব্যাক করতে হবে। পরীক্ষায় বারবার দিয়েছে প্রশ্নটা, ঠিক আছে? তাহলে আবার দেখো তোমাদের এখানে আরেকটি প্রশ্ন করে, প্রশ্নটি কি বলতো? বলে যে কোন একটা বিল অর্থ বিল না অর্থ বিল না, এই ধরনের যে ডিসাইড বা ক্ষমতা কে নেন? মনে রাখবে কোন একটা বিল অর্থ বিল কি অর্থ বিল না, এটি কিন্তু সম্পূর্ণ বলেন স্পিকার। কে বলতো? স্পিকার। প্রচুর পরীক্ষায় দিয়েছে, প্রচুর পরীক্ষায় দিয়েছে কিন্তু মনে রাখবে। তাহলে কোনো বিল অর্থ বিল কি অর্থ বিল না, এটি কে ডিসাইড বা ক্ষমতা কার কাছে বলো? স্পিকারের কাছে। সঠিক উত্তর কি হবে? তাহলে স্পিকার। এখানে তুলোর প্রধান উপাদান কোনটি? দেখো অপশন এ প্রোটিন, অপশন বি সেলুলোজ, অপশন সি স্টার্চ, অপশন ডি হিমোগ্লোবিন। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? তাহলে সঠিক উত্তর হবে অপশন বি সেলুলোজ, অপশন বি সেলুলোজ। তোমরা মনে রাখবে যে এই যে সেলুলোজ, এই সেলুলোজ কিন্তু এক প্রকারের কি বলতো? শর্করা। তাহলে সেলুলোজ এক প্রকারের শর্করা, মনে থাকবে, বা কার্বোহাইড্রেট, ঠিক আছে? এবার দেখো এই যে সেলুলোজ, এই সেলুলোজ আমরা দেখতে পাই শুধুমাত্র উদ্ভিদ দেহে, শুধুমাত্র উদ্ভিদ দেহে। তোমাদের বারবার প্রশ্ন দিয়েছে যে সেলুলোজ আমরা কোথায় দেখতে পাই? উদ্ভিদ দেহে, প্রাণী দেহে। তার উত্তর কি হবে? উদ্ভিদ দেহে। এবং মনে রাখবে আরেকটি তোমাদের এখান থেকে প্রশ্ন করে, বলবে পৃথিবীতে কোন ধরনের শর্করা সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়? তাহলে মনে রাখবে এটা সঠিক উত্তর সেলুলোজ। তাহলে আমরা বলবো কি সবচেয়ে বেশি, বা লিখি পৃথিবীতে, পৃথিবীতে পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায়, বেশি এই শর্করা পাওয়া যায়, এই শর্করা পাওয়া যায়। মনে থাকে প্রত্যেকের? পাওয়া যায়, প্রত্যেকের মনে থাকবে। তাহলে এই তিনটি তোমরা উত্তর ভালো করে মনে রাখবে। শর্করা এক প্রকারের, উদ্ভিদ থেকে পাওয়া যায়, এবং পৃথিবীতে সবচেয়ে বেশি শর্করা এই সেলুলোজ পাওয়া যায়। চলো আমরা পরেরটি দেখি। এশিয়ার আলোক বা লাইট অফ এশিয়া
কাকে বলা হয়? দেখো, মহাবীর, চাণক্য, গৌতম বুদ্ধ এবং সম্রাট অশোক। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, গৌতম বুদ্ধ। তাহলে গৌতম বুদ্ধকে বলা হয় এশিয়ার আলোক বা লাইট অফ এশিয়া। এবার মনে রাখবে এইখানে দেখো চাণক্য, এই চাণক্যর নামও কিন্তু পরীক্ষায় অনেকবার দিয়েছে, যে চাণক্য কি নামে আরো পরিচিত। তাহলে মনে রাখবে কৌটিল্য নামে পরিচিত তিনি, কৌটিল্য। তো চাণক্য মনে রাখবে কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত নামে পরিচিত। অনেকবার তোমাদের পরীক্ষায় দিয়েছে দুটি প্রশ্ন, বিষ্ণুগুপ্ত। তাহলে চাণক্য, কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত নামেও কিন্তু পরিচিত। চলো পরেরটা দেখি আমরা, প্রশ্ন কি নাম্বার 5 দেখো, হীরার উজ্জ্বল দীপ্তি দেখা যায় কোন কারণে? হীরার উজ্জ্বল দীপ্তি আমরা দেখতে পাই কি কারণে? প্রতিসরণ, বিকিরণ, সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অনুসরণ সূচক। তাহলে কি হবে? তাহলে মনে রাখবে হীরার উজ্জ্বল দীপ্তি আমরা দেখতে পাই অপশন সি, সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে, আচ্ছা পরেরটা দেখি আমরা, নাম্বার 6 দেখো, বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন কে করেছিলেন? তাহলে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কি হবে বলো? মোহাম্মদ বিন তুঘলক, ফিরোজ শাহ তুঘলক, আলাউদ্দিন খলজি, আর এখানে দেখো ইলতুৎমিশ। তাহলে কি হবে সঠিক উত্তর বলো? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি, আলাউদ্দিন খিলজি বা খলজি। তাহলে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন আলাউদ্দিন খলজি। এবার মনে রাখবে দেখো, এই আলাউদ্দিন খলজি দু একটা শব্দ মনে রাখবে, যে আলাউদ্দিন খলজি প্রথম সুলতান ছিলেন যার ছিল স্থায়ী সৈন্য। তাহলে প্রথম সুলতান যার ছিল কি বলো? স্থায়ী সৈন্য। অনেকবার পরীক্ষায় দিয়েছে যে প্রথম সুলতান যার পার্মানেন্ট আর্মি বা স্থায়ী সৈন্য ছিল তার নাম কি বলো? আলাউদ্দিন খলজি। এবং মনে রাখবে যে এই আলাউদ্দিন খলজি মনে রাখবে যে ঘোড়া এবং সৈন্যকে চেনার জন্য দুটি প্রথা চালু করেছিলেন। তাহলে কি বলো সেই প্রথার নাম কি? দাগ এবং হুলিয়া, দাগ ও হুলিয়া প্রথা। দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন তিনি, প্রথা চালু করেন, মনে থাকবে। আচ্ছা, এই যে দাগ, এই দাগ তোমার কাকে চেনার জন্য? ঘোড়াকে চেনার জন্য। তাহলে দাগ ঘোড়াকে চেনার জন্য কিন্তু তিনি চালু করেন, এবং হুলিয়া সৈন্যকে চেনার জন্য। হুলিয়া মনে রাখবে সৈন্যকে চেনার জন্য হুলিয়া প্রথাটি চালু করেন। বোঝালো প্রত্যেকের? তাহলে এই দুই তিনটি শব্দ মনে রাখবে তোমরা, কারণ ডিটেলস তো অনেক কিছু হয়, তো অনেক কিছু নিতে গেলে তো আমার ভিডিও অনেক লম্বা হবে। তো আমরা মোটামুটি যতটুকু আমরা জানবো, দুই তিনটি পয়েন্ট করে আমরা শিখবো এখানে। ঠিক আছে, চলো আমরা পয়েন্টটা দেখি আমরা। নাম্বার 7 নম্বর দেখো, ভূমিকম্পের তীব্রতা নির্ণয় করা হয় কি দিয়ে? ভূমিকম্পের তীব্রতা অনেকবার পরীক্ষায় দিয়েছে তোমাদের, সেলসিয়াস স্কেল, রিক্টার স্কেল, বফোর্ট স্কেল, আর তোমার কেলভিন স্কেল। তাই সঠিক উত্তর কি হবে? অপশন বি, রিক্টার স্কেল। অপশন বি কি বলো? রিক্টার স্কেল। এবং দেখো এই যে সেলসিয়াস এবং কেলভিন, এই দুটি স্কেল দিয়ে কি করা হয় বলো? তাপমাত্রা মাপা হয়। এই দুটি দিয়ে তাপমাত্রা মাপা হয়, তাপমাত্রা পরিমাপ করা হয়, মনে থাকবে। আর ভূমিকম্প কি হবে তাহলে? রিক্টার স্কেল। চল পরেরটা দেখি, অল ইন্ডিয়া কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? তাহলে প্রশ্ন কি, অল ইন্ডিয়া কিষাণ সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? তাহলে অপশন এ বোম্বে, অপশন বি লখনৌ, অপশন সি কলকাতা, অপশন ডি মাদ্রাজ। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? তাহলে সঠিক উত্তর হবে কিন্তু তোমার অপশন বি লখনৌ। সঠিক উত্তর অপশন বি লখনৌতে। ওকে, এবং তোমাকে প্রশ্ন করবে যে এই অল ইন্ডিয়া কিষাণ সভা কত সালে তৈরি হয় এবং কে এটি তৈরি করেন? তাহলে মনে রাখবে এই অল ইন্ডিয়া কিষাণ সভা তৈরি হয় 1936 সালে, এবং কার নেতৃত্বাধীনে? মনে রাখবে দয়ানন্দ সরস্বতী, দয়ানন্দ সরস্বতী। অনেকবার তোমাদের পরীক্ষায় দিয়েছে, নামটি মনে রাখবেন।
অনেকবার তোমাদের পরীক্ষায় দিয়েছে, নামটি মনে রাখবে, ঠিক আছে, দয়ানন্দ সরস্বতী। তারপর দেখো, ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় কোন কারণে? তার প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করা হয় কি কারণে, বা অপসারণ করা হয় কি কি কারণে? অপশন এ দুর্নীতি, অপশন বি রাষ্ট্রদ্রোহ, অপশন সি সংবিধান লঙ্ঘন, অপশন ডি কি বলো অসৎ আচরণ। তাহলে সঠিক উত্তর কি হবে বলো? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন সি, সংবিধান লঙ্ঘন করলে। অর্থাৎ কনস্টিটিউশন যদি ভায়োলেশন করে সেই ক্ষেত্রে কিন্তু প্রেসিডেন্টের ইমপিচমেন্ট করা যাবে বা তাকে কি বলো অপসারণ করা যাবে। তারপর দেখো নাম্বার 10, দেখো কোন দেশ উদীয়মান সূর্যের দেশ নামে পরিচিত? তাহলে কি বলো চীন, কোরিয়া, জাপান, ভিয়েতনাম। তাহলে কি হবে? অপশন সি হবে জাপান। অপশন সি কি বলো জাপান। তাহলে কোন দেশ উদীয়মান সূর্যের দেশ বলো? উত্তর হবে কি বলো জাপান। তারপর দেখি আমরা নাম্বার 11, দেখো মানুষের প্রধান নাইট্রোজেন জাত বর্জ্য পদার্থ কোনটি? তাহলে অপশন এ কি অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, কি বলো ক্রিয়াটিনিন। তাহলে দেখো প্রথম যে বা প্রধান নাইট্রোজেন জাত যে বর্জ্য পদার্থ সেটি কি বলো ইউরিয়া। অপশন সি তোমার সঠিক উত্তর ইউরিয়া। এবং দেখো তোমাদের পরীক্ষা একটা প্রশ্ন দিয়েছে, বলবে কি যে প্রথম কোন জৈব যৌগ যেটি পরীক্ষাগারে তৈরি করা হয় তার নাম কিন্তু ইউরিয়া। মনে রাখবে ইউরিয়া। তাহলে কি বলবো আমরা? যে প্রথম জৈব যৌগ যেটি পরীক্ষাগারে তৈরি করা হয়, পরীক্ষাগারে কি বলো তৈরি করা হয়। ঠিক আছে, প্রত্যেকের মনে থাকবে। আচ্ছা, তাহলে আমার 11 নম্বর হয়ে গেল। দেখি আমরা 12 নম্বর দেখি। তাহলে ভারতে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে কতবার? তাহলে আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কতবার জারি করা হয়? একবার, দুবার, তিনবার, কখনো না। কি হবে সঠিক উত্তর? অপশন ডি কখনো না। অপশন ডি কখনো না। তাহলে এই রিলেটেড তোমাকে আরো প্রশ্ন করতে পারে, কি বলতো? বলবে ভারতবর্ষের ন্যাশনাল ইমার্জেন্সি কতবার জারি করা হয়? ইমার্জেন্সি কতবার জারি করা হয়? তাই তোমরা মনে রাখবে কি হয় বলতো? 3বার। কবে কবে এটাও কিন্তু পরীক্ষায় আসে সাল দিয়ে। সালটি মনে রাখবে প্রথমে তোমার কত 1962-তে যখন ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়। এরপর 1971 সালে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় এবং তোমরা জানোই সেই সময় বাংলাদেশ কি বলো স্বাধীন হয়। তাহলে 1971 সালে। এবং তৃতীয়বার মনে রাখবে 1975 সালে। 1975 সালে কখন বলতো? যখন ইন্দিরা গান্ধী সরকার ছিলেন সেই সময় ভারতবর্ষের কি বলতো তোমার ইন্টারনাল বা অভ্যন্তরীণ কিছু সমস্যা সৃষ্টি হয়। এই কারণে কিন্তু এই সময় আবার তোমার ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হয়। এবং তোমরা মনে রাখবে যে প্রেসিডেন্ট রুল পরীক্ষায় দেবে, যে প্রেসিডেন্ট রুল কোন রাজ্যে সবচেয়ে বেশি জারি করা হয় বা লাগু করা হয়? কতবার হয় পরীক্ষায় তেমন দেয় না। প্রেসিডেন্ট রুল মোটামুটি কত 135-40 আমার ঠিক জানা নেই, এটা এরকম ডেটা হবে একটা, তো সেটা আমার সঠিক জানা নেই। তো পরীক্ষায় তোমাকে দেবে যে প্রেসিডেন্ট রুল কোন রাজ্যে সবচেয়ে বেশি লাগানো হয়। তোমরা মনে রাখবে উত্তর হবে মণিপুর। কত বলো তো? 11 বার। মোট 11 বার তোমার মণিপুরে কিন্তু কি বলো প্রেসিডেন্ট রুলকে জারি করা হয়। মনে থাকবে? ঠিক আছে, তাহলে পরেরটা দেখি আমরা। দেখো টেলিযোগাযোগে ব্যবহৃত তরঙ্গ কোনটি? রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, অতিবেগুনি রশ্মি। তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কিন্তু মাইক্রোওয়েভ। সঠিক উত্তর তোমার অপশন বি মাইক্রোওয়েভ। এবার দেখো অনেকে বলবে যে স্যার রেডিও তরঙ্গ তো হতে পারে। দেখো
রেডিও তরঙ্গটা কি বলতো, এটাও যোগাযোগ মাধ্যম, কিন্তু কম দূরত্ব, অল্প দূরত্বের ক্ষেত্রে। রেডিও তরঙ্গ আমরা ইউজ করি আমরা অল্প দূরত্বের ক্ষেত্রে, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এবার দেখো এই যে ইনফ্রারেড, এই ইনফ্রারেড আমরা ইউজ করি কোথায়, পরীক্ষায় আসে, পরীক্ষায় দেবে যে টিভি রিমোট, টিভির যে রিমোট হয় সেই টিভি রিমোটে কিন্তু আমরা এই ইনফ্রারেড বা ইনফ্রারেড তরঙ্গ আমরা ব্যবহার করি। এবং দেখো এই অতিবেগুনি রশ্মি কোথায় ব্যবহার করি, তাহলে এই যে অতিবেগুনি রশ্মি আমরা ব্যবহার করি কোথায় বলতো, আমরা ইউজ করি জলকে পিউরিফাই করার জন্য, জল, তাহলে জল পিউরিফাই করার জন্য, বোঝালো, জল পিউরিফাই করার জন্য আমরা ইউজ করি কি অতিবেগুনি রশ্মি বা ইউভি রে, ইউভি রে, ঠিক আছে। চলো পরেরটা দেখি আমরা, নাম্বার 14 দেখো, কোনটি ভোরের তারা নামে পরিচিত, ভোরের তারা, তাহলে ভোরের তারা কাকে বলা হয়, বৃহস্পতি, শুক্র, মঙ্গল আর শনি। অপশন কি হবে, অপশন বি তোমার সঠিক উত্তর, অপশন বি তোমার সঠিক উত্তর কিন্তু শুক্র, ঠিক আছে। আচ্ছা দেখো এই রিলেটেড তোমাদের একটা WBSI তে প্রশ্ন করেছে, কি বলতো, যে সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি, এই শুক্রই, তাহলে এই শুক্রই কিন্তু সবচেয়ে উষ্ণতম গ্রহ, আমরা লিখবো সবচেয়ে, সবচেয়ে উষ্ণতম গ্রহ, উষ্ণতম গ্রহ, ঠিক আছে। আচ্ছা চলো পরেরটা দেখি আমরা তাহলে, নাম্বার 15 দেখো, মানুষের শরীরে সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি বা সবচেয়ে স্মলেস্ট গ্ল্যান্ড কোনটি, থাইরয়েড, যকৃৎ, অ্যাড্রিনাল, পিটুইটারি। তাহলে সঠিক উত্তর কি হবে দেখো এখানে, তাহলে এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন ডি, পিটুইটারি, সঠিক উত্তর কি হবে, অপশন ডি, পিটুইটারি, ঠিক আছে। তাহলে পরীক্ষায় যদি দিত যে সবচেয়ে বড় গ্ল্যান্ড বা গ্রন্থি কোনটি, তাহলে আমরা বলবো যকৃৎ, তাহলে যকৃৎ সবচেয়ে বড়, সবচেয়ে বড় কিন্তু যকৃৎ, মনে থাকবে প্রত্যেকের। এই হলো আমার 15টি জিএস সেট 1-এর প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এরপরে আরো ভিডিও আসতে চলেছে, তোমরা আমার সঙ্গে যুক্ত হয়ে থেকো।